আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য যারা ইউবিটি পরীক্ষা দিতে চাচ্ছেন বা ইপিএস টপিক পরীক্ষা দিবেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। এই ভিডিওতে আমি আলোচনা করব কোরিয়ান ইউবিটি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংকের কোন কোন টপিকসের উপরে আপনার বেশি গুরুত্ব দেওয়া উচিত। হানা একাডেমি থেকে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আপনারা সবাই জানেন কোরিয়ান ভাষার পরীক্ষা দুইটা পার্টে হয়ে থাকে, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে লিসেনিং। তো শুরুতে আমরা এই রিডিং নিয়ে কথা বলবো। রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনগুলো বা কোন অংশগুলো থেকে কোন টপিকসগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আপনি যখন কোরিয়ান প্রশ্ন ব্যাংক সলভ করবেন, এই প্রশ্ন ব্যাংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন শূন্যস্থানে। শূন্যস্থানের প্রশ্ন ব্যাংকে তো গুরুত্ব দিবেন, সেই সাথে আপনার ইপিএস টপিক টেক্সট বুকের যে শূন্যস্থানগুলো আছে সেইগুলো ভালোভাবে সলভ করবেন, কারণ আপনার পরীক্ষায় আপনি সবচেয়ে বেশি পাবেন শূন্যস্থান। শূন্যস্থানের কোনো বিকল্প নেই। আর শূন্যস্থানে ভালো করার জন্য আপনার শব্দার্থ ভালো জানা থাকতে হবে এবং আপনার ব্যাকরণের উপরে ভালো দক্ষতা থাকতে হবে। শব্দার্থ এবং গ্রামার এই দুইটা জিনিস যদি আপনার ভালো আয়ত্ত থাকে তাহলে আপনি শূন্যস্থান সলভ করতে পারবেন। আর শূন্যস্থানে ভালো করতে পারলে আপনার স্কোরটাই ভালো হবে, যেহেতু সবচেয়ে বেশি পাবেন আপনি আপনার পরীক্ষায় শূন্যস্থান। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইনবোর্ড। রিডিং পার্টের জন্য প্রশ্ন ব্যাংকের সাইনবোর্ডগুলো খুবই ভালোভাবে সলভ করবেন। বিশেষ করে যে সমস্ত সাইনবোর্ড রসিদ সংক্রান্ত, যে সমস্ত সাইনবোর্ড বিভিন্ন টিকিট সংক্রান্ত, যে সমস্ত সাইনবোর্ড বিভিন্ন গ্রাফ সম্পর্কিত, এই টাইপের সাইনবোর্ডগুলো বেশি আসে। যদি সম্ভব হয় আমি আপনাদের যেই টপিকগুলো নিয়ে আজকে কথা বলতেছি এই টপিকগুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি সম্ভব হয়, কিন্তু কথা দিচ্ছি না, বাট দেওয়ার চেষ্টা করব। সহজ কথা, সাইনবোর্ডের উপরে আপনার গুরুত্ব থাকতে হবে, কারণ আপনি পরীক্ষায় মিনিমাম 3 থেকে 4টা সাইনবোর্ড পাবেন, তার মানে হচ্ছে 15 থেকে 20 মার্কস। সাইনবোর্ড অবশ্যই ভালোভাবে সলভ করবেন। রিডিং পার্টে এর পরে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে প্যাসেজ। পরীক্ষায় আপনি 3 থেকে 4টা প্যাসেজ পেতে পারেন। আপনার রিডিং পার্টের শেষের দিকের 3-4টা প্রশ্ন প্যাসেজ থাকতে পারে, অথবা কম বেশি হতে পারে, কিন্তু আপনার প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে মিনিমাম 3-4টা প্যাসেজ আপনার হয়তো সলভ করতে হবে। যেমন রিডিং পার্টের 19 এবং 20 নম্বর প্রশ্ন প্যাসেজ থাকবে, 17-18 মাঝে মাঝে প্যাসেজ থাকে। সুতরাং আপনি আপনার ইপিএস টপিক টেক্সট বুকে নমুনা প্রশ্নে যে অধ্যায়ভিত্তিক প্যাসেজগুলো দেওয়া আছে সেইগুলো সলভ করবেন এবং তারপরে আপনি প্রশ্ন ব্যাংকের প্যাসেজগুলো সলভ করবেন। আপনি যদি ইপিএস টপিক টেক্সট বুকের সবগুলো নমুনা প্রশ্ন সলভ করেন তাহলে ছোটোখাটো একটা প্রশ্ন ব্যাংক সেখানেই সলভ করা হয়ে যাবে। তারপরেও আলাদা করে যে কোরিয়ান ভাষার প্রশ্ন ব্যাংক আছে সেই প্রশ্ন ব্যাংকও সলভ করতে হবে, কারণ এখানে অনেকগুলো এমন ক্যাটাগরির প্রশ্ন আছে যেটা আপনার বইয়ে নেই। যাই হোক, যেটা বলতেছিলাম, রিডিং পার্টে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, সবচেয়ে বেশি, আমি আবারও বলি সবচেয়ে বেশি শূন্যস্থানে, তারপরে সাইনবোর্ডে, তারপরে প্যাসেজে। এই টাইপের প্রশ্নগুলো বা এই টপিকগুলো থেকে আপনি আপনার রিডিং পার্টে সবচেয়ে বেশি প্রশ্ন পাবেন, সুতরাং এইগুলো ভালো করে সলভ করবেন। এরপরে আসি লিসেনিং। লিসেনিং পার্টে আপনারা বেশি গুরুত্ব দিবেন শর্ট কোশ্চেনে। শর্ট কোশ্চেন কি? শর্ট কোশ্চেনটা এরকম থাকে যে একটা বাক্য দেওয়া থাকে, আরেকটা বাক্য আপনার 4টা অপশন থেকে বাছাই করতে হবে, কিন্তু ওই 4টা অপশন আপনাকে বলবে, আপনি দেখবেন না। আপনার পরীক্ষার প্রশ্নে একটা বাক্য লেখা থাকবে, যেমন কোথাও লেখা আছে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন। এখন নিচে 4টা অপশন আছে, এরকম ধরেন 1 নম্বরে আমি ভাত খাই, 2 নম্বরে আমি ভাত খাবো, 3 নম্বরে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, 4 নম্বরে আমি ঘুমিয়েছিলাম। তাহলে আমাদের প্রশ্ন কি? আমাদের প্রশ্ন হচ্ছে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন। উত্তর হবে আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। ওই যে শুরুতে আমি যেটা বললাম আপনি কি দিয়ে ভাত খেয়েছেন, এই বাক্যটা আপনার সামনে থাকবে, আর বাকি 4টা অপশন আপনি শুনবেন। শুনে আপনার বুঝে উত্তর দিতে হবে, আপনার প্রশ্নের সাথে কোনটা পারফেক্ট হয় সেটা। এই টাইপের প্রশ্নকে বলা হয় শর্ট কোশ্চেন। এগুলো লিসেনিংয়ে বেশি আসে। আপনি প্রশ্ন ব্যাংক সলভ করার সময় এই শর্ট কোশ্চেনে গুরুত্ব দিবেন। সেই সাথে শর্ট কোশ্চেনের পাশাপাশি আরও গুরুত্ব দিবেন নামজা ইয়োজা। কোরিয়ান ভাষায় নামজা মানে পুরুষ, ইয়োজা মানে মহিলা,
মানে পুরুষ মহিলা দুইজন মিলে আলোচনা করে, এরপরে সেই আলোচনার উপরে একটা প্রশ্ন থাকে এবং ওই আলোচনার ভিতর থেকে বুঝে উত্তর দিতে হয়। এই টাইপের প্রশ্নগুলো একটু বড় হয় লিসেনিংটা, বাট অনেকটা আমাদের সৃজনশীল পদ্ধতির মতো, যে প্রশ্নের উত্তর আলোচনার ভিতরেই দেওয়া আছে, যদি আপনি আলোচনা ধরতে পারেন তাহলে উত্তর একবারে ইজিলি বের করে ফেলতে পারবেন। এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে, এইগুলো আপনি বেশি বেশি সলভ না করলে ধরতে পারবেন না পরীক্ষার সময়। পুরো লিসেনিং পার্টটাই যদি আপনি আগে থেকে শুনে শুনে অভ্যস্ত না হন তাহলে আপনি হুট করে শুনে ধরতে পারবেন না। এই জন্য আগে থেকেই শুনে শুনে অভ্যস্ত হবেন, এবং বিশেষ করে প্রশ্ন ব্যাংকের এই টপিকগুলো আপনি বারবার শুনবেন, বারবার শুনবেন, একবার সলভ করবেন, আবার সলভ করবেন, আবার সলভ করবেন, তাহলে দেখবেন যে প্রশ্ন শুনে একবার শুনেই আপনি ধরে ফেলতে পারতেছেন। যাই হোক, এইগুলো আপনারা সলভ করবেন লিসেনিং পার্টের জন্য। আর আপনারা আমাকে অনেকেই একটা প্রশ্ন করেছেন যে আপনি কোন প্রশ্ন ব্যাংকটা কিনবেন। মূলত কোরিয়ান ভাষার যে প্রশ্ন ব্যাংক আছে বাজারে, এই প্রশ্ন ব্যাংকটা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রদত্ত, মানে হচ্ছে এটা কোরিয়ানদের কর্তৃক তৈরি করা বা তারা এটা দিয়ে দিয়েছে আমাদের এই পেস টপিক পরীক্ষার জন্য। সুতরাং বাজারে এই প্রশ্ন ব্যাংকটাই চলতেছে, এবং ম্যাক্সিমাম সেন্টারের প্রশ্ন ব্যাংক এক। কিন্তু অনেক সেন্টারের প্রশ্ন ব্যাংক আছে যে তারা নিজেদের মতো করে কিছু প্রশ্ন অ্যাড করে দিয়েছে, যেমন আমাদের প্রশ্ন ব্যাংকে আমরা অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন অ্যাড করে দিয়েছি, ব্যাকরণের কিছু প্রশ্ন অ্যাড করে দিয়েছি। তো সহজ কথা হচ্ছে যে ম্যাক্সিমাম প্রশ্ন ব্যাংক একই, ঘুরে ফিরে ওই একই প্রশ্ন ব্যাংক সবাই বিক্রি করে, বাট নামটা শুধু আলাদা। আর কিছু কিছু সেন্টারের প্রশ্ন ব্যাংকেও অতিরিক্ত কিছু প্রশ্ন আছে, এটা হচ্ছে কথা। তো আপনি কোন প্রশ্ন ব্যাংকটা ফলো করবেন, আপনি যে কোনো একটা ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দেখে নেবেন যেইটাতে বাংলাটা গুছিয়ে দেওয়া আছে এবং সাজিয়ে গুছিয়ে লেখা আছে, সেই রকম একটা প্রশ্ন ব্যাংক আপনি কালেক্ট করবেন। আপনি চাইলে আমাদের প্রশ্ন ব্যাংকটাও কালেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয়, যে এই প্রশ্ন ব্যাংক পড়বেন কিনা অনেকেই জিজ্ঞেস করেছেন। প্রশ্ন ব্যাংক অবশ্যই পড়বেন। আমি শুরুর দিকে বলেছিলাম যে প্রশ্ন ব্যাংকে এমন কিছু প্রশ্নের ক্যাটাগরি আছে যেইগুলো আসলে আপনাদের টেক্সট বুকে ওই ক্যাটাগরির প্রশ্ন নেই। সেই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা নেওয়ার জন্য অবশ্যই প্রশ্ন ব্যাংক পড়তে হবে। আর লিসেনিং এর জন্য ঘড়ি এবং ক্যালেন্ডারের প্রশ্ন অবশ্যই সলভ করবেন। ঘড়ি, ক্যালেন্ডার, একক, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। সুতরাং ঘড়ি, ক্যালেন্ডার, একক লিসেনিং এর জন্য সলভ করবেন। সরি, এককটা আর কি লিসেনিং এর জন্য না, এককটা রিডিং এর জন্য। আর লিসেনিং এর জন্য ঘড়ি, ক্যালেন্ডার, এই দুইটা টপিক বাদ দিবেন না, এই টপিকগুলো থেকেও প্রশ্ন আসে। মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের এর বাইরে কোনো প্রশ্ন থাকলে পরীক্ষা রিলেটেড আমাকে জানাতে পারেন, এবং সবাই ভালোভাবে পড়াশোনা করবেন। সামনে পরীক্ষা, কথা হবে পরবর্তী ভিডিওতে পরীক্ষার কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।